হরমুজ প্রণালী এবং মালাক্কা প্রণালী। হ্যাঁ, মানচিত্রে এই যে এই জায়গাটা হচ্ছে হরমুজ প্রণালী, এবং এই যে এইখানে একটা সরু সমুদ্রপথ আছে, এটার নাম হচ্ছে মালাক্কা প্রণালী। এশিয়ায় যে কয়েকটা প্রণালী আছে এশিয়া মহাদেশের দেশগুলোর আশেপাশে, সেটার মধ্যে এই দুইটা খুবই গুরুত্বপূর্ণ। তো আজকে আরেকটা গুরুত্বপূর্ণ উম, প্রণালী নিয়ে আলোচনা করব। সেটা নাম হচ্ছে বাব এল মানদেব প্রণালী। এই বাব এল মানদেব প্রণালীটা হচ্ছে আহ এশিয়া এবং আফ্রিকা মহাদেশকে পৃথক করেছে। আমরা জানি যে এশিয়া মহাদেশ হচ্ছে এই যে এইটা, এটা হচ্ছে এশিয়া মহাদেশ। এটা পুরাটাই হচ্ছে এশিয়া মহাদেশ, ঠিক আছে, এইখান থেকে। আর এই পারের অংশ উপরে হচ্ছে এটা ইউরোপ দেখতে পাচ্ছি আমরা। আর আফ্রিকা লেখা আছে এইটা, এটা হচ্ছে আফ্রিকা। এই যে আফ্রিকা এবং এশিয়াকে পৃথক করেছে হচ্ছে এই বাবেল মানদেব প্রণালীটা। বাবেল বাবেল মানদেব প্রণালীটা হচ্ছে এই যে এই জায়গাতে, মানচিত্রের এই জায়গাতে হচ্ছে বাবেল মানদেব প্রণালী। ওপরে লেখা আছে হচ্ছে রেড সি, এবং এই পারে যে উপসাগরটা সেইটার নাম হচ্ছে এডেন উপসাগর। এডেন উপসাগর। এই পাশে আছে আফ্রিকা এবং ওপরে আছে এশিয়া। তাহলে আমরা যখন প্রণালী পড়েছিলাম তখন আমরা দেখেছিলাম যে একটা প্রণালী দুইটা জলরাশিকে সংযুক্ত করবে এবং দুইটা স্থলভাগকে হচ্ছে পৃথক করবে। তো পৃথক করেছে আমরা দেখছি এশিয়া মহাদেশকে আফ্রিকা থেকে, এবং সংযোগ ঘটিয়েছে হচ্ছে এখানে যে লোহিত সাগর এবং এডেন উপসাগরকে। আরো যদি বড় আকারে আমরা বলতে চাই যে বড় দুইটা জলরাশির সাথে সংযুক্ত করেছি, যে রেড সি পার হয়ে এই পারে হচ্ছে ভূমধ্যসাগর। ইউরোপ এবং আফ্রিকার মাঝখানে যেই উপ- সাগরটা আছে সেটার নাম হচ্ছে ভূমধ্যসাগর। এবং এই পারে আমরা জানি যে ভারত মহাসাগর এবং ভূমধ্যসাগরের সংযোগ ঘটিয়েছে হচ্ছে এই চিকন যেই সরু জলপথটা আছে, এই জলপথটা। বিশ্ব বাণিজ্য এবং হচ্ছে বিশ্ব ভূ রাজনীতির ক্ষেত্রে গুরুত্বপূর্ণ এই বাবেল মানদেব প্রণালী সম্পর্কে আমরা আলোচনা করব। এটার লোকেশন দেখালাম, যে এটা আমরা যখন হরমুজ প্রণালী পড়েছি তখন হরমুজ প্রণালীতে দেখেছি যে হরমুজ প্রণালীর এই যে পারস্য উপসাগরের আশেপাশে যে আটটা দেশ আছে, এই আটটা দেশ হচ্ছে তেল সমৃদ্ধ দেশ। এই তেলগুলা কোথায় যায় দেখেছিলাম, এই তেলগুলা হচ্ছে এশিয়া, এখান থেকে বের হয়ে দক্ষিণ এশিয়ার দেশে যায়। এরপরে দক্ষিণ পূর্ব এশিয়ার যে এই অঞ্চলটা আছে এই সকল অঞ্চলে যায়, এবং পূর্ব এশিয়ার যে দেশ আছে চায়না, নর্থ কোরিয়া, সাউথ কোরিয়া, জাপান, তাইওয়ান, এই সব অঞ্চলে চলে যায়। এবং পশ্চিমে আমরা দেখলাম যেগুলো, সেটা হচ্ছে এগুলো হচ্ছে পূর্বের অঞ্চল, এবং এই তেলগুলা কিন্তু পশ্চিমেও যায়। তো পশ্চিমে আছে কি আফ্রিকা আছে, ওপরে আছে ইউরোপ, এবং আরো ওই পারে আছে আটলান্টিক মহাসাগর পার হয়ে গেলে আছে উত্তর আমেরিকা এবং দক্ষিণ আমেরিকা। তো উত্তর আমেরিকা এবং দক্ষিণ আমেরিকায় যাওয়ার জন্য এই যে এই পথ থেকে তেলবাহী জাহাজগুলো সহজতম পথ হচ্ছে এই যে বাবেল মানদেব প্রণালী পার হয়ে রেড সি, মানে লোহিত সাগরের মধ্য দিয়ে, যে এখানে আরেকটা প্রাকৃতিক, আমরা যে প্রণালীগুলোর আলোচনা করছি সেগুলো হচ্ছে প্রাকৃতিক, এবং এখানে একটা আছে হচ্ছে কৃত্রিম ভাবে তৈরি করা সুয়েজ ক্যানেল। এই সুয়েজ ক্যানেলের মধ্য দিয়ে ভূমধ্যসাগরে জাহাজগুলো চলে যায় এবং ইউরোপের বিভিন্ন দেশে যায়। আর ভূমধ্যসাগর থেকে বের হয়ে আটলান্টিক মহাসাগর পাড়ি দিয়ে আবার উত্তর আমেরিকা এবং দক্ষিণ আমেরিকার দেশে যাওয়া যায়। এটা হচ্ছে সহজতম এবং সংক্ষিপ্ত পথ। এই পথ যদি এই পথ দিয়ে না যাওয়া হয় তাহলে এই যে আফ্রিকা মহাদেশ আমরা দেখতে পাচ্ছি, আফ্রিকা মহাদেশ পুরা ঘুরে প্রায় 7,000 কিলোমিটার পথ ঘুরে হচ্ছে পুরো আফ্রিকা মহাদেশ ঘুরে ইউরোপের বিভিন্ন দেশে যেতে হবে যদি এই পথটা ব্যবহার করা না যায়।
তো 7,000, প্রায় 7,000 কিলোমিটার বেশি পথ অতিক্রম করতে হয়। এই পথ অতিক্রম করতে প্রায় হচ্ছে সর্বনিম্ন 23 থেকে সর্বোচ্চ 30 দিন সময় লাগে। মানে 23 দিন সময় বেশি অপচয় হয়, বা 30 দিন সময় বেশি অপচয়, সময় বেশি হলে সেটার কস্ট বৃদ্ধি পায়, এবং আলটিমেটলি হচ্ছে সেটার মানে যে পণ্যগুলো নিয়ে যাওয়া হয় সেই পণ্যের হচ্ছে দাম বৃদ্ধি পায়। তো এখন বিস্তারিত আমি এই বাবেল মান্দিব প্রণালী সম্পর্কে আলোচনা মানে বলবো, আপনারা একটু মনোযোগ দিয়ে শুনবেন। মানে যেটা বলছিলাম যে বাবেল মান্দিব প্রণালী, শুরু থেকে বলি যে এইটা হচ্ছে সংযুক্ত করেছে লোহিত সাগরকে, এই যে লোহিত সাগরকে এডেন উপসাগরের সাথে এই প্রণালীটা সংযুক্ত করেছে, এবং পৃথক করেছে হচ্ছে আফ্রিকা মহাদেশকে এশিয়া মহাদেশ থেকে। ঠিক আছে, যে আফ্রিকা মহাদেশকে এশিয়া মহাদেশ থেকে পৃথক করেছে। এবং যদি দেশ হিসাবে বলা হয়, তাহলে এই জায়গার উপরে যে দেশটা আছে আফ্রিকা মহাদেশে, সেই দেশের নাম হচ্ছে জিবুতি এবং ইরিত্রিয়া। ইরিত্রিয়া এবং হচ্ছে জিবুতি, এই দুইটা দেশের জিবুতি, এই দুইটা দেশের অবস্থান হচ্ছে আফ্রিকা মহাদেশে। এবং এই যে কোনার উপরে যে দেশটা আমরা দেখতে পাচ্ছি, এই পুরা এই এই দেশটার নাম হচ্ছে ইয়েমেন। এশিয়া অথবা আফ্রিকা না থেকেও এরকম থাকতে পারে যে ইরিত্রিয়া এবং ইয়েমেনকে পৃথক করেছে কোন প্রণালী, সেই ক্ষেত্রেও হয়ে যাবে বাবেল মানদেব প্রণালী। আর যদি বলা হয় যে এশিয়া এবং আফ্রিকা, তখন দেশের নাম তো দিবে না। তো দুইটাই জেনে থাকা ভালো যে আফ্রিকা মহাদেশের কোন দেশ এই জায়গাতে আছে, এবং এশিয়া মহাদেশের কোন দেশ এই জায়গাতে আছে। আচ্ছা, মডারেটর যারা আছেন, কয়েকটা পার্টিসিপেন্ট জয়েন করতে চাচ্ছে, কিন্তু ওরা বলতেছে যে জয়েন করতে পারছে না, একটু দেখবেন, মনে হয় পারমিশন লাগবে। কেউ আছেন? তো আমরা যেটা বলছিলাম যে এই বাবেল মানদেব প্রণালী হচ্ছে দুইটা মহাদেশকে পৃথক করেছে। এই দুইটা মহাদেশের দুইটা দেশ হচ্ছে আহ ইয়েমেন এবং জিবুতি। আর সংযুক্ত করেছে হচ্ছে লোহিত সাগরকে এডেন উপসাগরের সাথে। এখানে আমরা দেখতে পাচ্ছি যে ভারত মহাসাগর, এই পুরাটাই হচ্ছে ভারত মহাসাগরের অংশ। এই ভারত মহাসাগর থেকে লোহিত সাগরে প্রবেশ করে, এই ভারত মহাসাগর থেকে যে কোনো জাহাজ এই যে লোহিত সাগরে প্রবেশ করতে হলে এই পথটা ব্যবহার করতে হবে, এবং এই পথ ব্যবহার করে সুয়েজ খাল পাড়ি দিলেই হচ্ছে ভূমধ্য সাগরে চলে যাবে। কারণ ভূমধ্য সাগর বা এই যে ভূমধ্য সাগরের তীরবর্তী দেশ, পরবর্তীতে আমি ভূমধ্য সাগরের ছবি দেখানোর চেষ্টা করব। ভূমধ্য সাগরের ছবি আছে, আমি একটু দেখাই। উম, হ্যাঁ, এইটা হচ্ছে ভূমধ্য সাগর। এই যে এখানে আমরা যে জলরাশিটা দেখতে পাচ্ছি না, এটা হচ্ছে ভূমধ্য সাগর, পুরাটাই হচ্ছে ভূমধ্য সাগর। আমি যে সুয়েজ খালের কথা বলছিলাম, এটা হচ্ছে সুয়েজ খাল। লোহিত লোহিত সাগর পার হয়ে এই সুয়েজ খাল দিয়েই ভূমধ্য সাগরে জাহাজগুলো প্রবেশ করে।
তো এই ভূমধ্যসাগরের তীরবর্তী ইউরোপের যে দেশগুলা রয়েছে বা ইউরোপের লোকজন রয়েছে, এরা যদি এশিয়াতে বাণিজ্য করতে চায়, তাহলে এদের সব থেকে সহজ পথ হচ্ছে, যেমন আমি বলি যে ইতালির কোনো পণ্যবাহী জাহাজ তারা এশিয়ার কোনো দেশে নিয়ে যাবে, তাহলে তাদের কি করতে হবে? তাদের কোনো একটা বন্দর থেকে এই ভূমধ্যসাগর দিয়ে, এই সুয়েজ খাল পাড়ি দিয়ে, আমরা যে লোহিত সাগরটা দেখালাম, ওই লোহিত সাগরের মধ্য দিয়ে বাবেল মালদ্বীপ প্রণালী পার হয়ে ভারত মহাসাগরে পৌঁছাতে হবে, এবং ভারত মহাসাগরের তীরবর্তী সবগুলা দেশই হচ্ছে এশিয়া মহাদেশের দেশ। যদি মনে করে যে দক্ষিণ এশিয়ার কোনো দেশে যাবে অথবা আরব কোনো দেশে যাবে, দক্ষিণ পূর্ব এশিয়ার দেশে যাবে, প্রত্যেকটা দেশেই যেতে পারবে এই পথটা দিয়ে, সুয়েজ খালের ভেতর দিয়ে ভূমধ্যসাগরের। তো এরা কোথায় কোথায় যেতে পারবে? এই ভূমধ্যসাগরটা মনে রাখবেন যে এটা হচ্ছে ভূমধ্যসাগর, ভূমধ্যসাগরের তীরবর্তী দেশ। এক সাইডে আছে এই যে আফ্রিকার কিছু দেশ, যেমন মরক্কো, আলজেরিয়া, তিউনিসিয়া, লিবিয়া, এখানে এটা হচ্ছে মিশর, আর ওপরে হচ্ছে পুরা ইউরোপ। প্রত্যেকটা দেশ, ইউরোপের প্রত্যেকটা দেশই এই ভূমধ্যসাগরের ভেতর দিয়ে এশিয়াতে প্রবেশ করতে পারবে। ভূমধ্যসাগরের ভেতর দিয়ে লোহিত সাগর পাড়ি হয়ে এশিয়া মহাদেশে প্রবেশ করতে পারবে। এখানে আছে স্পেন, ফ্রান্সের উপরে আছে ইউনাইটেড কিংডম, ইতালি, গ্রিস। এখানে আমরা ব্ল্যাক সি দেখতে পাচ্ছি, ব্ল্যাক সির ভিতর দিয়ে এদিকে এসে যে এখানে এটা তুর্কি। এই ব্ল্যাক সি এর আশেপাশে যেসব দেশ আছে, এটা হচ্ছে ক্রিমিয়া, এটা ইউক্রেন, এটা ইউক্রেন। ইউক্রেনের পাশে এই যে এতটুকু একটা জায়গা দেখতে পাচ্ছি, এটা আবার রাশিয়া। রাশিয়ারও কিন্তু অনেক বড় বড় বন্দর এই সাইডে আছে। তো এই দিক দিয়ে রাশিয়া, ইউক্রেন, এই সাইডে যে দেশগুলা রয়েছে, এরা এই ব্ল্যাক সিতে প্রবেশ করে এবং এখান থেকে এইদিকে তারা ভূমধ্যসাগরে আসে এই পথ দিয়ে। ভূমধ্যসাগরে আসে আর এগুলোতে তো সরাসরি বন্দর আছে। তারা এশিয়াতে যদি বাণিজ্য করতে চায় অথবা এশিয়া থেকে তেল নিতে চায় অথবা কোনো পণ্য নিতে চায়, তারাও কিন্তু এই পথ দিয়ে এসে এসব দেশে প্রবেশ করে। এসব দেশের জাহাজ যেমন এই পথ দিয়ে যেতে পারে, আবার এশিয়া থেকে তেলবাহী বা পণ্যবাহী জাহাজও এই একই পথ দিয়ে এসব দেশে বাণিজ্য করার জন্য আসতে পারে। বোঝা যাচ্ছে কি? রেসপন্স করেন, শুনতে পাচ্ছেন আমার কথা? জি ম্যাম। বোঝা যায় যেটা জি ম্যাম। বোঝাতে চাচ্ছি? জি ম্যাম। হ্যাঁ, এটা হচ্ছে ভূমধ্যসাগর। ভূমধ্যসাগরের তীরবর্তী দেশ হচ্ছে ইউরোপের দেশ এবং আফ্রিকার কিছু দেশ। হ্যাঁ, আমরা ছিলাম এখানে। হ্যাঁ, তো এই যে ভূমধ্যসাগরের অল্প অল্প একটু অংশ এখানে দেখা যাচ্ছে, এই যে অল্প একটু অংশ দেখা যাচ্ছে। ভূমধ্যসাগর থেকে আসার পথ হচ্ছে এইটা। হ্যাঁ, এটা দিয়ে আরব দেশগুলোতে যেতে পারবে, এইখান দিয়ে এসে ভারতে যেতে পারবে, অথবা দক্ষিণ এশিয়ার যে কোনো দেশে যেতে পারবে, যে বাংলাদেশ, এখানে মিয়ানমার। দক্ষিণ পূর্ব এশিয়ার যদি দেশে যেতে চায়, এই দিক দিয়ে এসে এই পারে অথবা এই রকম করে যে কোনো দেশে যেতে চায় পারবে। যদি ফিলিপাইন মনে করে, এটা হচ্ছে ফিলিপাইনে চলে যাবে। চীনে যেতে পারবে, তাইওয়ানে যাবে, উত্তর কোরিয়া, দক্ষিণ কোরিয়া, জাপান। এটা হচ্ছে ইউরোপীয়দের জন্য সহজতম পথ, এই রাস্তাটা। সুতরাং ইউরোপে যদি কেউ বাণিজ্য করতে চায় অথবা ইউরোপ থেকে ইউরোপের মানুষজন যদি এশিয়াতে বাণিজ্য করতে চায়, তাহলে তাদের জন্য একটা খুবই গুরুত্বপূর্ণ পথ হচ্ছে এই বাবেল মানদেব প্রণালী। তো পারস্য উপসাগরের দেশ, ভারত, এশিয়ার দেশ, এই সব কিছুর জন্য এবং ইউরোপের দেশের জন্য এই পথটা গুরুত্বপূর্ণ। শুধু যে ইউরোপের জন্য তা না, ইউরোপীয়রা কাদের সাথে বাণিজ্য করবে? ভারতের সাথে বাণিজ্য করবে, চীনের সাথে করবে, এদের সাথেই তো করবে। আবার এই যে আরব যে দেশগুলো আছে তেল সমৃদ্ধ এদের সাথেই তো বাণিজ্য করবে। কিছু পণ্য কিনবে অথবা কিছু পণ্য তারা তারা বিক্রি করবে। তো এই কারণে এই সব দেশের জন্য এই প্রণালীটা খুবই গুরুত্বপূর্ণ। বিশেষ করে তেল সমৃদ্ধ যে আরব অঞ্চল রয়েছে, তেল আনা নেওয়ার জন্য এই পথটা খুবই গুরুত্বপূর্ণ। দক্ষিণ এশিয়া, দক্ষিণ পূর্ব এশিয়া এবং পূর্ব এশিয়া থেকে ইউরোপে যাওয়ার গুরুত্বপূর্ণ এই রুটটা কোনো কারণে যদি বন্ধ হয়ে যায়, যেই সব অঞ্চলগুলোর কথা বললাম, যে পূর্ব এশিয়ার দেশ, আরব দেশ, দক্ষিণ পূর্ব এবং ইউরোপ, এরা খুবই মানে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হবে। তো 2016 সালের একটা তথ্য আছে, 2016 সালে এই তথ্য মতে হচ্ছে এই প্রণালী দিয়ে শুধু তেল পরিবহন হয়, অন্য পণ্যবাহী জাহাজ তো যায়, শুধু তেল পরিবহন হয় হচ্ছে
3.3 মিলিয়ন ব্যারেল। 3 মিলিয়ন ব্যারেল তেল হচ্ছে এই পথ দিয়ে যায় প্রতি বছর। আর তেল ছাড়াও পণ্য আমদানি, মানে পণ্য আমদানি রপ্তানিও কিন্তু এই বাবেল মান্দিব প্রণালী হয়। যদি বাবেল মান্দিব প্রণালী ব্যবহার করা না যায় তাহলে পুরা হচ্ছে এই যে আফ্রিকা মহাদেশটা পুরা ঘুরে যেতে হয়। যেটা বলছিলাম যে এই পথটা ঘুরে যেতে অতিরিক্ত সময় লাগে হচ্ছে 7,000 কিলোমিটার। এই 7,000 কিলোমিটার অতিরিক্ত যেতে সময় লাগে হচ্ছে 25 থেকে 30 দিন। এই 25 থেকে 30 দিন যখন সময় বেশি লাগে, তখন যেই পণ্যটা নিয়ে যায় সেইটার প্রাইসও বা মানে দাম হচ্ছে বৃদ্ধি পায়। মানে সময়ের সাথে দাম, মানে একটা কথা আছে যে টাইম ইজ মানি। তো এই 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 কথাটা এখানে প্রযোজ্য, যে হচ্ছে যে সময় যত বেশি যাবে পণ্য পৌঁছাতে দামও তত বেশি হবে, টাকা বেড়ে যাবে। তো আগে থেকে মানে এই যে এই পথটা, বাবেল মান্দিব প্রণালী অনেক আগে থেকে প্রচলিত থাকলেও বর্তমান সময়ে অনেকগুলো সমস্যা সৃষ্টি হয়েছে এই বাবেল মান্দিব প্রণালীতে। বাবেল মান্দিব প্রণালী দিয়ে অনেকগুলা দেশ কিন্তু তাদের পণ্যবাহী জাহাজ নিয়ে যেতে পারে না, যেমন ইসরায়েল একেবারেই নিয়ে যেতে পারবে না। এরপরে আমেরিকা বা হচ্ছে পশ্চিমা কিছু দেশ যারা হচ্ছে ইসরায়েলকে সাপোর্ট করে, সেই সব দেশের পণ্যবাহী জাহাজ এই দিক দিয়ে সম্পূর্ণভাবে নিষিদ্ধ। যে এই দিক দিয়ে যদি যায় তাহলে তারা, এই যে ইয়েমেন আছে, ইয়েমেনের একটা সংগঠন সেটা হচ্ছে হুতি, এই হুতিদের দ্বারা আক্রমণের শিকার হয়। রিসেন্টলি অনেকগুলো জাহাজ তারা ধ্বংস করে দিয়েছে। এরপরে ছিনতাই করে, আরো অনেক ধরনের সমস্যা রয়েছে। এবং এই পারে যেই দুইটা দেশের কথা বললাম, ইরিত্রে এবং জিবুতি, ইয়েমেন তো আক্রমণ করে, সন্ত্রাসী হামলা করে। আর জিবুতি জিবুতি এবং ইরিত্রিয়া এদের আবার হচ্ছে জলদস্যুর শিকার হয়। তো এই পথটা খুবই রিস্কি, যাতায়াতের জন্য খুবই রিস্কি। এই কারণে অনেক জাহাজ বা অনেক দেশের জাহাজ এই পথটা অ্যাভয়েড করে আফ্রিকা দিয়ে, অনেক সময় বেশি হলে আফ্রিকার পথটা দিয়েই কিন্তু তারা তাদের পণ্যবাহী জাহাজগুলা নিয়ে যাচ্ছে। মানে যেসব জাহাজ এই পথ দিয়ে যায় সেই জাহাজগুলো হচ্ছে বেসরকারি কোনো প্রতিষ্ঠানের, যারা ব্যবসা করে তারা তাদের জাহাজ এবং পণ্য সবকিছুই চাই যে নিরাপদে নিয়ে যেতে। একটা জাহাজ ক্ষতিগ্রস্ত হলে তাদের কোটি কোটি টাকা নষ্ট, আর আবার তাতে আছে কি অনেক কোটি কোটি টাকার পণ্য আছে। তো সব মিলিয়ে অনেক বেশি ক্ষতিগ্রস্ত হওয়ার থেকে নিরাপদে যাওয়াই ভালো, এটা চিন্তা করে তারা এই পথটা অ্যাভয়েড করে পুরো আফ্রিকা মহাদেশ ঘুরে তাদের পণ্য নিয়ে যায়। তো এই যে এখানে একটা সংগঠনের কথা বললাম, ইয়েমেনে হুতি, এদের সম্পর্কে যদি আলোচনা করতে যাই, মানে হুতি আনসারুল্লাহ, এদের নাম শুনেছেন তো? এই হুতি আনসারুল্লাহ বাহিনী সম্পর্কে অন্য একদিন আমি আলোচনা করব, যখন বিভিন্ন গোষ্ঠী নিয়ে আলোচনা করব। তো ওরা মূলত এই জায়গাটাতে আক্রমণ করে। মানে তারা মনে করে যে হচ্ছে যে মানে তাদের স্লোগানই হচ্ছে যে মার্কিন যুক্তরাষ্ট্রের পতন হোক, ইসরায়েল ধ্বংস হোক, এবং হুতিদের মানে ওরা হচ্ছে আহ মানে অভিশাপ, ইসলামের জন্য অভিশাপ, ইহুদিরা, ইসলামের বিজয় হোক, এই স্লোগান নিয়ে তারা ইসরায়েল এবং ইসরায়েলকে সাপোর্ট যারা করে তাদেরকে এই পথ দিয়ে যাতায়াত করতে দেয় না। এই কারণে বর্তমানে এই পথটা হচ্ছে অনিরাপদ যাতায়াতের জন্য। তো বাবেল মান্দিব প্রণালী আমরা দেখলাম। এরপরে আমরা চলে যাবে ইউরোপের কয়েকটা প্রণালী সম্পর্কে। আমরা এখানে দেখতে পাচ্ছি লেখা আছে হচ্ছে বসফরাস প্রণালী। এইটা সংযুক্ত করেছে হচ্ছে মর্মর সাগরকে কৃষ্ণ সাগরের সাথে, এবং পৃথক করেছে হচ্ছে তুরস্কের দুইটা অঞ্চলকে। এই ছবিটাতে দেখা যাচ্ছে যে এই যে চিকন একটা প্রণালী, এই প্রণালীটা নাম হচ্ছে বসফরাস প্রণালী। এই বসফরাস প্রণালীর দুই পাশে দেখা দেখা যাচ্ছে যে একটা দেশের নাম, এই পাশেও তুর্কি, এই পাশেও তুর্কি লেখা। এই তুরস্ককে পৃথক করেছে হচ্ছে এই প্রণালী। তুরস্কের একটা শহর, সেটা হচ্ছে ইস্তাম্বুলে, ইস্তাম্বুল শহরকে পৃথক করেছে এই প্রণালীটা। এই প্রণালীর দুই পাশে তাহলে আছে তুরস্কের ইস্তাম্বুল নগরী। ওপরে দেখতে পাচ্ছি লেখা আছে ব্ল্যাক সি, এটা এটা বাংলায় হচ্ছে কৃষ্ণ সাগর।
এবং নিচে লেখা আছে মারমারা মানে সি অফ মারমারা বা মর্মর সাগর। এটা হচ্ছে মর্মর সাগর। মর্মর সাগর, ওপরে হচ্ছে কৃষ্ণ সাগর। ওপরে কৃষ্ণ সাগর, নিচে মর্মর সাগর। তাহলে এই যে বসফরাস প্রণালীর কথা বলছি, বসফরাস স্ট্রেট, এইটা সংযুক্ত করেছে কৃষ্ণ সাগরকে মর্মর সাগরের সাথে, এবং পৃথক করেছে হচ্ছে তুরস্কের ইস্তাম্বুল শহরকে। এখন আমরা জানি যে কয়েকটা অঞ্চল আছে পৃথিবীতে যেটা হচ্ছে দুইটা মহাদেশে অবস্থিত, যেমন রাশিয়া। আর রাশিয়া হচ্ছে এশিয়াতে অবস্থিত এবং ইউরোপে অবস্থিত। ওই রকম তুরস্ক হচ্ছে দুইটা মহাদেশে অবস্থিত। তুরস্কের একটা অংশ হচ্ছে এশিয়া মহাদেশে এবং একটা অঞ্চল হচ্ছে ইউরোপ মহাদেশে। এই যে, এবং এই যে পৃথক হয়েছে কিভাবে এই দুই মহাদেশে, যে এই প্রণালীটা বরাবর হচ্ছে তুরস্ক দুই ভাগে ভাগ হয়ে গেছে। একটা হচ্ছে ইউরোপের তুরস্ক আর একটা হচ্ছে এশিয়ার তুরস্ক। তো এটা ভাগ হয়ে যাওয়ার সময় এই এই দুই ভাগে আবার একটা শহরই আছে, সেটার নাম হচ্ছে ইস্তাম্বুল শহর। এই যে ইস্তাম্বুল শহর। তাহলে ইস্তাম্বুল শহর, তুরস্ককে যেমন বলা হয় দুই মহাদেশের একটা দেশ, সেই রকম এই ইস্তাম্বুল শহরটাকে বলা হয় দুই মহাদেশের। এই দুই মহাদেশ একসাথে বলা হয় ইউরেশিয়ান, ইউরেশিয়ান কান্ট্রি বা ইউরেশিয়ান সিটি। তো ইউরেশিয়ান সিটি কাকে বলা হয়? এটা হচ্ছে ইস্তাম্বুল শহর। আর যখন বলবে যে ইউরেশিয়ান কান্ট্রি, তখন কিন্তু হয়ে যাবে তুরস্ক। তুরস্ক হচ্ছে ইউরেশিয়ান, ইউরেশিয়ান মানে ইউরোপ এবং এশিয়া একসাথে। তো ব্ল্যাক সি এর আশেপাশে, এখানে তো দেশগুলো দেখা যাচ্ছে না, ব্ল্যাক সি এর আশেপাশে অনেক গুরুত্বপূর্ণ কিছু বন্দর আছে। সেই বন্দরগুলোর মধ্যে সব থেকে বড় বন্দর হচ্ছে রাশিয়া, এরপরে ইউক্রেনের। ইউক্রেন এবং রাশিয়া হচ্ছে বিশেষ করে ইউক্রেন এবং রাশিয়া, রাশিয়াতে তো জ্বালানিও আছে, কিন্তু অনেক শস্য উৎপাদিত হয়, এবং ইউক্রেন পুরাটাই হচ্ছে শস্য উৎপাদনের দেশ। তো এই যে বিশ্বের মোটামুটি মানে একটা বড় অংশের চাহিদা পূরণ করে এই অঞ্চলের শস্য থেকে। তো শস্য এবং জ্বালানি বাহী জাহাজ যেগুলো থাকে এই ব্ল্যাক সি দিয়ে যদি ইউরোপে প্রবেশ করতে চায়, মানে ইউরোপের যে কোনো জায়গায় প্রবেশ করতে চায়, তাহলে এই পথটা দিয়ে তাকে এই এখানে যে মর্মর সাগর আছে, এই মর্মর সাগরের পরে আছে এজিয়ান সাগর। এজিয়ান সাগর হচ্ছে ভূমধ্য সাগরের একটা অংশ। ভূমধ্য সাগরে প্রবেশ করলে ভূমধ্য সাগর থেকে যে কোনো জায়গায় যাওয়া যাবে। আমরা দেখেছিলাম এর আগে ভূমধ্য সাগর থেকে যদি আমরা সুয়েজ খাল দিয়ে ঢুকতে যাই, তাহলে সুয়েজ খাল দিয়ে আমরা এশিয়ার যে কোনো জায়গায় চলে যেতে পারবো। আবার এই ভূমধ্য সাগরের এক পাশে হচ্ছে ইউরোপের অনেকগুলো দেশ আছে, আবার আরেক পাশে হচ্ছে আফ্রিকা আছে। সুতরাং আমরা এই যে যদি এই জায়গা থেকে ব্ল্যাক সি এর আশেপাশের দেশগুলো থেকে যদি পণ্যবাহী জাহাজ নিয়ে যেতে চাই, তাহলে অবশ্যই এই পথটা খুবই গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়ায়। যদি এই পথটা না থাকতো, তাহলে দেখা যেত রাশিয়াকে অনেক মানে অনেক মানে দীর্ঘ পথ অতিক্রম করে অন্যান্য দেশে যেতে হতো। তো রাশিয়ার জন্য এবং ব্ল্যাক সি এর আশেপাশে যে সকল দেশগুলো রয়েছে, সেটার জন্য এই বসফরাস প্রণালীটা অনেক গুরুত্বপূর্ণ। এই যে এই চিত্রটা আমি একটু দেখাই। আমি যে ভূমধ্য সাগরের কথা বলছি, ভূমধ্য সাগর হচ্ছে এইটা। ভূমধ্য সাগর হচ্ছে এই যে নিচের এই অংশটা পুরোটা হচ্ছে ভূমধ্য সাগর। আর বসফরাস প্রণালী যেটার কথা বলছিলাম, সেটা হচ্ছে এইটা হচ্ছে বসফরাস প্রণালী। সুতরাং এই যে এখানে এটা রাশিয়া আছে, এই যে ইউক্রেন এইটা, মলদোভা, রোমানিয়া, বুলগেরিয়া, এই দেশগুলা থেকে পণ্যবাহী জাহাজ এই ব্ল্যাক সিতে প্রবেশ করবে। এটা হচ্ছে কৃষ্ণ সাগর বা ব্ল্যাক সি। এই ব্ল্যাক সি দিয়ে এসে তাদের একটাই পথ হচ্ছে, এর মাঝে কিন্তু অন্য কোনো পথ নাই, দেখতে পাচ্ছেন, কোনো কিন্তু সমুদ্র পথ আর নেই, একটাই পথ। এই যে এখানে যেই প্রণালীটা আছে, এই প্রণালীটার ভিতর দিয়ে এখানে এটা হচ্ছে মর্মর সাগর, যে মর্মর সাগর এবং ব্ল্যাক সিকে যে সংযুক্ত করেছে বসফরাস প্রণালী, এই মর্মর সাগর এটা। এই মর্মর সাগরের এখানে আরেকটা গুরুত্বপূর্ণ প্রণালী আছে, এই প্রণালীটা পার হয়ে
এই সাগরটার নাম হচ্ছে এজিয়ান সাগর। এজিয়ান সাগরে প্রবেশ করবে মানে ভূমধ্য সাগরে প্রবেশ করবে। তো ভূমধ্য সাগরে প্রবেশ করার জন্য এই একটা পথ ছাড়া যেহেতু আর কোনো পথ নাই, সুতরাং অবশ্যই এটা অর্থনীতি এবং ভূ রাজনীতিগতভাবে খুবই গুরুত্বপূর্ণ একটা সমুদ্রপথ, এই বসফরাস প্রণালী। তো বসফরাস প্রণালী এবং এই যে মর্মর সাগর, মর্মর সাগর থেকে আরো আর একটা এখানে প্রণালী দেখতে পাচ্ছি। এই প্রণালীটা, এই যে এইটা, এইটা হচ্ছে বসফরাস প্রণালী। এটা মর্মর সাগর। এখন এই মর্মর সাগর দিয়ে বের হয়ে এজিয়ান সাগরে যাওয়ার সময়ও একটা হচ্ছে আমাদের প্রণালী আসবে সামনে। এই প্রণালীটার নাম কি কেউ বলতে পারবেন? যে মর্মর সাগর এবং এজিয়ান সাগরকে সংযুক্ত করেছে যে প্রণালী, সেই প্রণালীটার নাম। শুনতে পাচ্ছেন আমার কথা? জি ম্যাম। হ্যাঁ, এখানে আরেকটা প্রণালী আছে বসফরাস প্রণালী ছাড়াও আরেকটা প্রণালী, সেটার নাম জানেন? এটা কি পানামা? ডার্দানেলিস প্রণালী। তাহলে বসফরাস প্রণালী হচ্ছে সংযুক্ত করেছে ব্ল্যাক সি এবং মর্মর সি, এই দুইটা সিকে পৃথক করেছে হচ্ছে এশ- এশিয়ার তুরস্ককে তুরস্ক থেকে, এবং এশিয়ার ইস্তাম্বুলকে ইউরোপের ইস্তাম্বুল থেকে। তাহলে কি কি সংযুক্ত করেছে, কি কি পৃথক করেছে, এটা আমরা দেখলাম। এরপর আরেকটা যেটা মর্মর সি এর সাথে আরেকটা আছে, এটা হচ্ছে দার্দানেলিস প্রণালী। এই দার্দানেলিস প্রণালীটারও দুই পাশে হচ্ছে তুরস্ক, এই পাশেও তুরস্ক, এই পাশেও তুরস্ক। হুম, তুরস্কের মধ্যে অবস্থিত এই প্রণালীটাও হচ্ছে তুরস্কের মধ্যে অবস্থিত। এটা হচ্ছে এজিয়ান সাগরকে মর্মর সাগরের সাথে সংযুক্ত করেছে। এটা হচ্ছে ঐতিহাসিক এবং সামরিক কৌশলগত গুরুত্বের কারণে বিশ্ববিখ্যাত বা খুবই গুরুত্বপূর্ণ। তো এই যে এটা দার্দানেলিস প্রণালীটা হচ্ছে এই প্রণালীটা। তাহলে দার্দানেলিস প্রণালীর এক পাশে আছে হচ্ছে ইউরোপের তুরস্ক, মানে ইউরোপের তুরস্ক, আর এক পাশে আছে এশিয়ার তুরস্ক। এক পাশে আছে হচ্ছে মর্মর সাগর, আর এক পাশে আছে এজিয়ান সাগর। তাহলে দার্দানেলিস প্রণালীকে সংযুক্ত করেছে মর্মর সাগর এবং এজিয়ান সাগর, এই দুইটাকে পৃথক করেছে হচ্ছে তুরস্ক, এশিয়ার তুরস্ককে ইউরোপের তুরস্ক দ্বারা। তাহলে একই জায়গায় আমরা দুইটা গুরুত্বপূর্ণ প্রণালী পেলাম, একটা হচ্ছে বসফরাস প্রণালী আর একটা হচ্ছে দার্দানেলিস প্রণালী। এই বসফরাস প্রণালী হচ্ছে ব্ল্যাক সি এর সাথে মর্মর সাগর, এবং দার্দানেলিস প্রণালী হচ্ছে মর্মর সাগরের সাথে এজিয়ান সাগর। তিনটা সাগর মনে রাখলে দুইটা প্রণালী মনে থাকবে। আর এই দুইটা প্রণালী হচ্ছে একটা দেশকে পৃথক করেছে, সেটা হচ্ছে তুরস্ক। তুরস্কের এশিয়ার অংশ থেকে ইউরোপের অংশকে ভাগ করেছে এই প্রণালী দুইটা। মানে এই পুরা জায়গাটা দিয়েই হচ্ছে তুরস্ক হচ্ছে বিভক্ত হয়ে গেছে। ওপরের অংশটা হচ্ছে ইউরোপের অংশ এবং এই নিচের অংশটা হচ্ছে এশিয়ার অংশ। এই কারণেই তুরস্ককে বলা হয় ইউরেশিয়ান কান্ট্রি। এটাও কিন্তু অনেকবার প্রশ্নে আসে যে ইউরেশিয়ান কান্ট্রি কাকে বলা হয়। তো ইউরেশিয়ান কান্ট্রি যেই কান্ট্রি হচ্ছে একই সাথে দুই মহাদেশের মধ্যে পড়ে তাকে বলা হয় ইউরেশিয়ান কান্ট্রি। তো ইউরেশিয়ান কান্ট্রি একটা যেমন হচ্ছে তুরস্ক, ওই রকম আর একটা হচ্ছে রাশিয়া। রাশিয়ারও হচ্ছে দুইটা অংশ, মূল অংশটা ইউরোপের মধ্যে পড়েছে এবং পূর্ব দিকের যে অংশে মানুষ কম বসবাস করে সেই অংশটা হচ্ছে এশিয়ার মধ্যে পড়েছে। এরপরে আমরা পড়বো হচ্ছে জিব্রাল্টার প্রণালী। এই জিব্রাল্টার প্রণালী আগে দেখি যে কাকে কাকে পৃথক করেছে। দুইটা দেশ দেখতে পাচ্ছি, একটা হচ্ছে মরক্কো এবং স্পেন। মরক্কো এবং স্পেনকে হচ্ছে পৃথক করেছে জিব্রাল্টার প্রণালী, এবং সংযুক্ত করেছে হচ্ছে উত্তর আটলান্টিক ও ভূমধ্যসাগরকে। ভূমধ্যসাগর তো পরিচিত একটা জায়গায়, আমি বারবার দেখাচ্ছি। তো এই ভূমধ্যসাগরকে সংযুক্ত করেছে উত্তর আটলান্টিক মহাসাগরের সাথে, এই যে এই ছবিটা।
তাহলে যে দুইটা জায়গা সংযুক্ত হয়েছে সেটা আগে দেখি। যে পূর্ব পাশে হচ্ছে ভূমধ্যসাগর, এই যে এটা হচ্ছে ভূমধ্যসাগর, এবং পশ্চিমে আছে আটলান্টিক মহাসাগর, এবং মাঝখানে যে প্রণালীটা এইটাই হচ্ছে জিব্রাল্টার প্রণালী বা স্ট্রেট অফ জিব্রাল্টার। ওপরে উত্তর সাইডে আমরা দেখতে পাচ্ছি হচ্ছে স্পেন। স্পেন হচ্ছে ইউরোপ মহাদেশের অংশ। নিচে আছে মরক্কো। এই মরক্কো দেশটা হচ্ছে আফ্রিকা মহাদেশের অংশ। হুম, আফ্রিকার একটা দেশ হচ্ছে মরক্কো। তাহলে এখন দেখি যে এই যে জিব্রাল্টার প্রণালী, এই ছবির মাধ্যমেই কিন্তু আলাদা করা যাচ্ছে যে কাকে কাকে সংযুক্ত করেছে এবং কাকে কাকে পৃথক করেছে। আপনারা বলেন এবার, এই যে জিব্রাল্টার প্রণালী এটা কোন কোন দেশকে পৃথক করেছে? মরক্কো আর স্পেন। মরক্কো এবং স্পেনকে। লোপা আছেন? লোপা, লোপা শুনতে পাচ্ছেন? জিনিয়া? Yes, ma'am. হ্যাঁ, এই যে আমি দেখালাম জিব্রাল্টার প্রণালী, জি। হ্যাঁ, জিব্রাল্টার প্রণালী কোন কোন মহাদেশকে পৃথক করেছে? স্পেন আর মরক্কো। এটা তো দেশ। মহাদেশ কোন কোন মহাদেশকে পৃথক করেছে? ইউরোপ আর হচ্ছে আফ্রিকা। হ্যাঁ, উপরে কোন মহাদেশ দেখতে পাচ্ছি আমরা? ইউরোপ ম্যাম, হ্যাঁ, ইউরোপ এবং হ্যাঁ, ইউরোপ এবং আফ্রিকা। আফ্রিকার দেশ হচ্ছে মরক্কো এবং ইউরোপের দেশ হচ্ছে স্পেন। যদি মহাদেশ আছে আসে যে কোন কোন মহাদেশকে, তাহলে ইউরোপ এবং আফ্রিকাকে পৃথক করেছে। আর যদি দেশ আসে তাহলে হচ্ছে স্পেন এবং মরক্কো। আর কোন কোন সাগরকে সংযুক্ত করেছে, মানে কোন কোন জলরাশিকে সংযুক্ত করেছে? এই মেডিটারেনিয়ান, এই সি, এটার বাংলা হচ্ছে ভূমধ্যসাগর। ভূমধ্যসাগর। তাহলে কোন কোন সাগরকে যুক্ত করেছে? ভূমধ্যসাগর এবং আটলান্টিক হ্যাঁ, সাগর মহাসাগর। আটলান্টিক সাগরের দুইটা অংশ, একটা হচ্ছে উত্তর আটলান্টিক এবং একটা হচ্ছে দক্ষিণ, এটা হচ্ছে উত্তর আটলান্টিক। এই উত্তর আটলান্টিককে হচ্ছে ভূমধ্যসাগরের সাথে সংযুক্ত করেছে। তো জিব্রাল্টার প্রণালী সম্পর্কে আমরা একটু এখন দেখব। যে এইখানে একটা কর্নারে আমরা দেখতে পাচ্ছি একটা জায়গা, এই জায়গাটার নাম লেখা আছে জিব্রাল্টার এবং নিচে লেখা আছে ইউকে। ঠিক আছে, এটা কিন্তু স্পেনের একটা অংশ। এখানে যে অংশটা আমরা দেখছি জিব্রাল্টারের, মানে একটা কোনা করে চলে আসা একটা হচ্ছে জায়গা, এই জায়গাটা কিন্তু স্পেনেরই একটা অংশ, স্পেন দেশের সাথে আছে। কিন্তু এটার মালিকানা বর্তমানে হচ্ছে ইউকে, মানে ইউনাইটেড কিংডম, মানে ব্রিটেনের। এই ব্রিটেনের স্বায়ত্তশাসিত একটা অঞ্চল হচ্ছে এই জিব্রাল্টার। এই জিব্রাল্টারের নাম অনুসারেই হচ্ছে এখানে যে প্রণালীটা চলে গেছে, এই প্রণালীর নাম হয়েছে জিব্রাল্টার প্রণালী। এই জিব্রাল্টার প্রণালীকে বলা হয় 25টা দেশের প্রবেশদ্বার। কয়টা দেশের? 25টা দেশের প্রবেশদ্বার। যেহেতু আমরা হচ্ছে যে এই প্রণালী দিয়ে ভূমধ্যসাগরে চলে যাবে, তাহলে ভূমধ্যসাগরের তীরে তো অনেক দেশ আছে। একটা হচ্ছে ইউরোপের কিছু দেশ আছে, এরপরে এশিয়ার কয়েকটা দেশ আছে, আবার আফ্রিকার দেশ আছে। তো এই দেশগুলার প্রবেশদ্বার বলা হয় হচ্ছে এই, হ্যাঁ, স্ট্রেট অফ জিব্রাল্টারকে। জিব্রাল্টার মূলত হচ্ছে ভূমধ্যসাগরের তীরে স্পেন উপকূলে একটি হচ্ছে ভূখণ্ড, মানে যেটা আমি দেখালাম হচ্ছে এই যে জিব্রাল্টার। এই জায়গাটার নাম হচ্ছে জিব্রাল্টার। এই নাম অনুসারেই হচ্ছে প্রণালীর নামকরণ করা হয়েছে। এটা হচ্ছে স্পেনের উপকূলে অবস্থিত একটা, মানে স্পেনের তীরে অবস্থিত একটা হচ্ছে ভূখণ্ড। এই অঞ্চলটি হচ্ছে ব্রিটিশ শাসিত, এই কারণে এখানে ইউকে লেখা আছে। যে অঞ্চলটা হচ্ছে ব্রিটিশ শাসিত এবং ব্রিটেনের হচ্ছে অন্যতম, এটা এখানে হচ্ছে সামরিক ঘাঁটি রয়েছে, নৌ ঘাঁটি রয়েছে। এই জিব্রাল্টার প্রণালীর জন্যই
এই জিব্রাল্টার অঞ্চলটা খুবই গুরুত্বপূর্ণ। এখানে সামরিক স্থাপনা রাখার কারণ হচ্ছে এটা যেহেতু খুবই গুরুত্বপূর্ণ একটা জলপথ, এখান দিয়ে প্রচুর আহ পণ্যবাহী জাহাজ চলাচল করে। সুতরাং এখানকার নিরাপত্তার জন্য যেসব দেশের পণ্যবাহী জাহাজ এই প্রণালী দিয়ে যাওয়া আসা করে তারা চাইবে তাদের সেনা উপস্থিতি যেন এই অঞ্চলে থাকে। সেই কারণেই হচ্ছে ইউকে তাদের সেনা উপস্থিতির জন্য এই জিব্রাল্টার প্রণালীটা, মানে জিব্রাল্টার এই উপকূলীয় এই জিব্রাল্টার এই স্থানটি, ভূখণ্ডটি হচ্ছে তারা ব্যবহার করে। এটার নাম হচ্ছে রক অফ জিব্রাল্টার। রক অফ জিব্রাল্টার। আর প্রথমে বললাম যে এই অঞ্চলটা হচ্ছে, মানে এই জিব্রাল্টার এই ভূখণ্ডটা হচ্ছে ইউকের, মানে ব্রিটেনের হচ্ছে স্বায়ত্তশাসিত একটা অঞ্চল। এই পূর্ব সাইডে হচ্ছে ভূমধ্যসাগর এবং পশ্চিমের যে আটলান্টিক মহাসাগর, এই দুই সাগরকে এক করার যে ইটা এই যে এই প্রণালীটা হচ্ছে, মানে শুধু এই ভূমধ্যসাগর বলতে যে এটা একটা মানে কথা, যে এই দুই সাগরকে, আসলে দুই সাগরকে সংযুক্ত শুধু তো না, এই দুই সাগরের পাশে যে 25টা দেশ আছে এবং এই ভূমধ্যসাগরে যেসব দেশের আবার জাহাজগুলো প্রবেশ করতে পারে, মানে বাণিজ্য পথ হিসাবে এই পথটা খুবই গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। যে আমেরিকা থেকে ইউরোপের আর একটা বিষয় যে আমেরিকা, আমেরিকার কোনো মানচিত্র এখানে নাই, তবে মানে যে আটলান্টিক পার হলেই তো আমেরিকা, উত্তর আমেরিকা এবং দক্ষিণ আমেরিকা মহাদেশ। তো উত্তর আমেরিকা এবং দক্ষিণ আমেরিকা মহাদেশ থেকে ইউরোপে প্রবেশ করতে হলে তার একমাত্র পথ হচ্ছে এটা, এই যে জিব্রাল্টার প্রণালী দিয়ে। প্রথমে তারা হচ্ছে আমেরিকা থেকে আটলান্টিক মহাসাগর পাড়ি দিয়ে এই যে এই পথ দিয়ে প্রবেশ করলে ইউরোপের যে কোনো দেশে তারা যেতে পারবে। এর জন্য হচ্ছে যে আমেরিকা এবং ইউরোপ জলপথের একমাত্র প্রধান দ্বার হচ্ছে, দ্বার মানে দরজা, এই দরজা বলা হচ্ছে এই জিব্রাল্টার প্রণালীকে। ভূমধ্যসাগরের তীরবর্তী যে দেশ, মানে ইউরোপ, আরব এবং আফ্রিকার 25টা দেশের কথা বলা হচ্ছে, এদের অর্থনীতি এবং রাজনীতি, শুধু কিন্তু অর্থনীতি না, অর্থনীতি এবং রাজনীতি প্রত্যক্ষভাবে এই প্রণালীটির অবদান পায়। একটা হচ্ছে ইকোনমিক্যালি, আবার পলিটিক্যালি, দুইভাবেই হচ্ছে এই যে ভূমধ্যসাগরের তীরে যে সকল দেশ রয়েছে, আরব, আফ্রিকা এবং ইউরোপের যে দেশগুলো রয়েছে, তারা হচ্ছে প্রত্যক্ষভাবে এই প্রণালীর অবদান পায়। যে দেশ আছে সেই দেশগুলো এবার আমি একটু দেখবো। আমরা যেই প্রণালীটা নিয়ে বলছি সেটা হচ্ছে এই প্রণালী, এটা হচ্ছে জিব্রাল্টার প্রণালী। এই পাশে হচ্ছে আটলান্টিক, আর এই হাতের ডান পাশে যে পুরা জায়গাটা দেখা যাচ্ছে নীল, এটাই হচ্ছে ভূমধ্যসাগর। এই যে ভূমধ্যসাগর। এখন যে 25টা দেশের কথা বলছিলাম সেই দেশগুলা, প্রথমে হচ্ছে যে স্পেন, মোনাকো, এটা হচ্ছে ফ্রান্স, মোনাকো তো এখানে ছোট একটা জায়গা, আর এই পুরা দেশটা হচ্ছে ফ্রান্স। ইতালি, ইতালি এই যে লম্বা দেশ, এটাকে বলা হচ্ছে ইতালি। ইতালি লম্বা, সরু এবং অনেকটা হচ্ছে জুতার মতো দেখতে, এই কারণে একে, মানে এই ইতালিকে জুতার মতো দেশ বলা হয়ে থাকে। এরপরে এই যে এই জায়গাতে কিছু কিছু দেশ আছে, ক্রোয়েশিয়া, বসনিয়া, আলবেনিয়া, গ্রিস, এই যে তুরস্ক, তুরস্কও তো ভূমধ্যসাগরের দেশ। এবং এই ভূমধ্যসাগরে আমরা দেখলাম যে বসফরাস প্রণালী দিয়ে এবং দার্দানালিস প্রণালী দিয়ে এই পাশে যে কয়েকটা দেশ আছে এরাও সংযুক্ত হয়। সুতরাং যে এই পাশে যে দেশগুলা রয়েছে, ইউক্রেন, রাশিয়া এবং আরো যে কয়েকটা দেশ আছে, সেগুলোও কিন্তু এই যে এর উপকারভোগী, ভূমধ্যসাগর থেকে যে উপকারটা আসে এই যে পথের, সেই পথের উপকারভোগী এরাও। এশিয়ার দেশ, এখানে এই যে এইটা হচ্ছে মিশর, মিশরের ওই পারেই কিন্তু এখানে যে দেশগুলো আছে, লেবানন, সিরিয়া, এরপরে হচ্ছে ইসরায়েল, ইরাক, আরো এদিকে আসলে সৌদি আরব, তে- আর আফ্রিকার দেশ আলজেরিয়া, মরক্কো, তিউনিসিয়া, লিবিয়া
আর এটা তো প্রথমে বললাম যে মিশর। তো এই পুরা এই দেশগুলাকে মানে সর্বমোট হচ্ছে এখানে যে এই ভূমধ্যসাগর প্রবেশ করতে পারে সরাসরি বা ভূমধ্যসাগরের সাথে তাদের বন্দর আছে এরকম দেশের সংখ্যা হচ্ছে 25টা। এই 25টা দেশের সাথে সরাসরি যোগাযোগ স্থাপন যদি করতে চায় আমেরিকার কোনো দেশ, তাহলে তাদের একমাত্র প্রবেশদ্বার হবে হচ্ছে এইটা। এখানে যে দুইটা দেশ দেখা যাচ্ছে, উপরে হচ্ছে স্পেন এবং নিচে হচ্ছে মরক্কো। এই স্পেন এবং মরক্কো এটার মধ্যে সর্বনিম্ন যেই দূরত্ব, সব জায়গায় তো সমান দূরত্ব না, দেখা যায় যে এখানে যে দূরত্ব এটা তো অনেক বেশি, কিন্তু দেখা যাচ্ছে যে এখানে যে দূরত্বটা তুলনামূলক কম, তার থেকে আবার এখানে যে দূরত্বটা এটা আরেকটু কম। তো সর্বনিম্ন যে দূরত্বটা সেটা হচ্ছে 14 কিলোমিটার। সেটা হচ্ছে 14 কিলোমিটার, অনেক বেশি রাস্তা না কিন্তু খুবই কম। তো এইরকম কম দূরত্বে যদি জায়গা থাকে দুইটা প্রণালীর, মানে দুইটা প্রণালীর দুই মানে একটা প্রণালীর দুই পাশে যে দেশ থাকে তাদের মাঝে যদি কম দূরত্ব থাকে, তাহলে সাধারণত দেখা যায় যে সেই জায়গাতে কোনো ব্রিজ থাকে অথবা নিচ দিয়ে টানেল থাকে, সেই টানেলের ভিতর দিয়ে রেল, সড়ক পথে যাতায়াত সব রকম ব্যবস্থা থাকে। কিন্তু জিব্রাল্টার প্রণালী এরকম একটা প্রণালী যার ওপর দিয়ে কোনো ব্রিজ নির্মাণ সম্ভব হয়নি এবং নিচ দিয়েও কোনো টানেল নির্মাণ সম্ভব হয়নি। এটার কারণ হচ্ছে যে এটা অনেক গভীর, গভীর হওয়ার কারণে টানেল নির্মাণ করা সম্ভব হয়নি। এবং এই দুই পাশে যে এগুলো হচ্ছে পর্বতময় এলাকা এবং এই এলাকাগুলোতে প্রচুর পরিমাণে ভূমিকম্প হয়, ভূমিকম্প প্রবণ এলাকা। তো ভূমিকম্প যেই মাত্রায় হয়, তো সেটা সহনশীল যদি কোনো ব্রিজ নির্মাণ করতে যায় তাহলে খরচের পরিমাণ অনেক বেশি হবে। সেই কারণে এখন পর্যন্ত এই দুই দেশের মাঝে বা এই প্রণালীর উপর দিয়ে কোনো ব্রিজ নির্মাণ করা সম্ভব হয়নি, গভীরতার কারণে নিচ দিয়েও কোনো টানেল নির্মাণ করা কিন্তু সম্ভব হয়নি। আমরা যখন এই যে বসফরাস প্রণালীটা দেখছিলাম, হ্যাঁ তুরস্কের দুই অঞ্চলের মধ্য দিয়ে যে এই যে বসফরাস প্রণালী, এই প্রণালীটার উপর দিয়ে কিন্তু আবার 3টা সেতু আছে। আপনারা হচ্ছে যে সার্চ করে দেখবেন যে এই এই খুবই সুন্দর কিন্তু জায়গা এই বসফরাস প্রণালী। এই পুরা যে জায়গাটার এই অঞ্চলটা, প্রণালীর এই অঞ্চলটা কিন্তু খুবই সুন্দর। এই দুই পাশে তুরস্কের কিন্তু আহ আধুনিক দুইটা শহর, মানে আধুনিক শহর কিন্তু এই দুই পাশে। এবং তুরস্ক শুধু না, যে বিশ্বের যে সকল আধুনিক বাড়ি এবং বিলাসবহুল যে বাড়িগুলা রয়েছে, তার মধ্যে অন্যতম বিলাসবহুল বাড়িগুলা কিন্তু এই যে প্রণালীর চারপাশে তৈরি করেছে তুরস্ক। প্রায় 600টার মতো, মানে 600টারও অধিক বিলাসবহুল বাড়ি এই প্রণালীকে কেন্দ্র করে এই প্রণালীর দুই পাশে তুরস্ক নির্মাণ করেছে। এবং এটার ওপর দিয়ে সেতু আছে, সেতু আছে হচ্ছে 3টা। এরপরে আরেকটা যেটা বলছিলাম যে এই প্রণালীর ওপর দিয়েও সম্প্রতি একটা সেতু নির্মাণ করেছে। এই সেতুর নাম হচ্ছে, এখানে লেখা আছে না চানাক্কালে সেতু। এই জায়গাটার নাম হচ্ছে চানাক্কালে, এই জন্য এই সেতুটারও নাম দিয়েছে চানাক্কালে। তো মোটামুটি যদি সম্ভব হয় তাহলে কিন্তু এই প্রণালীর নিচ দিয়ে টানেল তৈরি করে যাতায়াতের সুবিধার জন্য, ওপর দিয়ে সেতুও নির্মাণ করে। সেতু নির্মাণ না করলেও টানেল নির্মাণ করে, কিন্তু এই প্রতিকূল অবস্থার কারণে জিব্রাল্টার প্রণালীর নিচ দিয়েও কোনো টানেল তৈরি করা সম্ভব হয়নি এবং ওপর দিয়েও কোনো ব্রিজ নির্মাণ করা কিন্তু সম্ভব হয়নি। কিন্তু দূরত্ব কিন্তু খুবই কম। এবং এই প্রণালীটা শুধু যে ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ তা না, এই প্রণালীটা দুইটা অঞ্চলের মানে পৃথক পৃথক সংস্কৃতিরও কিন্তু তৈরি করেছে। ওপরের গুলা এই যে ইউরোপীয় পশ্চিমা সংস্কৃতির, আর নিচে কিন্তু নিচের দেশগুলা মুসলিম কান্ট্রি, মুসলিম দেশ। স্বাভাবিকভাবেই দুইটা মহাদেশের দুইটা অঞ্চলের সংস্কৃতি কিন্তু একেবারেই আলাদা, দূরত্ব খুবই অল্প কিন্তু অনেক ভিন্নতা রয়েছে। এই শুধুমাত্র একটা প্রণালী এত কিছু পার্থক্য তৈরি করেছে, এই জিব্রাল্টার প্রণালী। মানে এই দুই প্রণালীর দুই পাশে একেবারে সম্পূর্ণ ভিন্ন সংস্কৃতির মানুষের বসবাস। জিব্রাল্টার প্রণালী অনেক আসে পরীক্ষায়।
তো এটা মনে রাখার একটা শর্টকাট আছে, সেই শর্টকাটটা আমি লিখে দিই, আপনারা চাইলে নোট করতে পারেন। তো হচ্ছে আইজি 8বার ভুল করেছে, যে আইজিতেই দুই মহাদেশের নাম আছে, একটা হচ্ছে আফ্রিকা, আর রস্বইতে হচ্ছে, সরি এটা মাইনাস হবে, ইউরোপ। এই যে আফ্রিকা এবং ইউরোপ, এই দুই মহাদেশকে পৃথক করেছে কে? জিব্রাল্টার প্রণালী, জিতে হচ্ছে জিব্রাল্টার। তাহলে জিব্রাল্টার প্রণালী হচ্ছে আফ্রিকা এবং ইউরোপকে পৃথক করেছে, এই যে আইজি। আর 8বার, এই যে 8বারে হচ্ছে আটলান্টিক, আটলান্টিক মহাসাগর ভুল, ভূমধ্যসাগর, ভূমধ্যসাগরকে সংযুক্ত করেছে। এটা দিয়েও আপনারা মনে রাখতে পারেন যে আটলান্টিক এবং ভূমধ্যসাগর 8বার ভুল, এবং আইজি দিয়ে হচ্ছে আফ্রিকা এবং ইউরোপকে কে পৃথক করেছে? জিতে জিব্রাল্টার প্রণালী। এই প্রণালী দিয়ে প্রতি বছর 1 লক্ষ থেকে, মানে 1 লক্ষ থেকে 1,20,000 পণ্যবাহী জাহাজ চলাচল করে, শুধু পণ্যবাহী জাহাজ কিন্তু। পণ্যবাহী জাহাজ ছাড়াও আরো অনেক ছোট বড় অন্যান্য জাহাজ আছে, যে বা ফেরি আছে। শুধুমাত্র পণ্যবাহী জাহাজই হচ্ছে 1,20,000 পর্যন্ত পণ্যবাহী জাহাজে এই যে যে এই প্রণালীটা দিয়ে যাতায়াত করে, হয় এই পাশ থেকে এই পাশে আসে, অথবা আটলান্টিক মহাসাগর থেকে ভূমধ্যসাগরে প্রবেশ করে। আর প্রতিদিনের হিসাবে হচ্ছে 250 থেকে গড়ে 300টা জাহাজ চলাচল করে, পণ্য এবং যাত্রী সহ। এবং ব্রিটিশ ও আমেরিকার যে সামরিক জাহাজ আছে, জলযানগুলো আছে, এই পথ দিয়ে চলাচল করে। এটাই তাদের জন্য নিরাপদ একটা পথ। আমেরিকা এবং ব্রিটিশ, আমেরিকাটা কি করে, মানে আমেরিকান কি, যে এই যে আটলান্টিক মহাসাগর পাড়ি দিয়ে এই দিক দিয়ে ভূমধ্যসাগরে প্রবেশ করে এবং বিভিন্ন জায়গায় যায়, ইউরোপের কোনো দেশে যেতে হলে যায়, অথবা ওই যে বাবেল মানদ্বীপ যেটা বললাম, সুয়েজ খাল বাবেল মানদ্বীপ পার হয়ে এশিয়াতে যায়। এরপরে দেখবো যেটা, সেটা হচ্ছে ইংলিশ চ্যানেল। এতক্ষণ আমরা দেখলাম যে, আমরা দেখছিলাম যে প্রণালী, প্রণালী হঠাৎ করে এটার নাম হচ্ছে চ্যানেল। আচ্ছা, চ্যানেল প্রণালী একই জিনিস, কিন্তু কিছু বেসিক পার্থক্য আছে। এটা প্রণালী কি? প্রণালী হচ্ছে খুব সরু একটা পথ, যেটার দুই পাশে হচ্ছে বৃহৎ জলরাশি থাকবে। চ্যানেলটা এই জায়গাতে একটু পৃথক, সেটা হচ্ছে সরু জায়গা হবে না, এটার প্রস্থ কিছুটা বড় হবে, প্রস্থ কিছুটা বড় হবে, দিয়ে দুইটা বৃহৎ জলরাশিকে সংযুক্ত করবে। এটাই মূলত হচ্ছে প্রণালীর সাথে চ্যানেলের হচ্ছে পার্থক্য, যে দুইটা বিশাল জলরাশির মধ্যে সংযোগ স্থাপনকারী অপেক্ষাকৃত প্রশস্ত, এটা কি হবে? অপেক্ষাকৃত প্রশস্ত জলপথ। এই জলপথকে বলা হবে চ্যানেল অথবা নালা। তাহলে চ্যানেল কি হবে? অপেক্ষাকৃত হচ্ছে প্রস্থ হবে, প্রণালীর থেকে অপেক্ষাকৃত একটু বেশি প্রস্থে বড় হবে। আর আরেকটা হচ্ছে যে ইংলিশ চ্যানেল, এইটা হচ্ছে একেবারে প্রাচীন কাল থেকে এটাকে এই নামে ডাকা হয়।
সেই কারণে এটার প্রণালী পরে রাখা হয়, মানে প্রণালী বলে কেউ ডাকে না, চ্যানেল নামে হচ্ছে পরিচিত। তো এই চ্যানেলটাও কিন্তু প্রণালীর মতোই বৃহৎ দুইটা জলরাশিকে সংযুক্ত করবে এবং এর দুই পাশে হচ্ছে দুইটা ভূভাগকে পৃথক করবে। তো পৃথক করেছে কাকে কাকে? একটা হচ্ছে যুক্তরাজ্যকে ফ্রান্সের থেকে পৃথক করেছে হচ্ছে ইংলিশ চ্যানেল, এবং উত্তর সাগর এবং আটলান্টিক মহাসাগরকে হচ্ছে সংযুক্ত করেছে। এই যে এইটা যে আমরা কি দেখলাম, যে ফ্রান্সকে ইংল্যান্ডের থেকে পৃথক করেছে, যে ওপরে ওপরে এই দেশটা হচ্ছে ইংল্যান্ড। হ্যাঁ, এই যে ইংল্যান্ডকে পৃথক করেছে কার সাথে? ফ্রান্সের থেকে। যে ইংলিশ চ্যানেল এটা লেখাই আছে, এটা হচ্ছে ইংলিশ চ্যানেল। প্রণালীগুলো যেমন খুবই সরু, এটা না, এটা কিন্তু এটা দেখা যাচ্ছে কিন্তু এটা একই সমানভাবে একটু বেশি প্রস্থ নিয়ে পুরো জায়গাটা আছে, এই কারণে এটাকে বলা হচ্ছে চ্যানেল। মানে ইংলিশ চ্যানেলের দুই পাশে কি আছে? একটা হচ্ছে ইংল্যান্ড আছে আর এক পাশে আছে ফ্রান্স, এবং সংযুক্ত করেছে কাকে কাকে? এখানে দেখেছিলাম যে উত্তর সাগর, মানে নর্থ সি কে আটলান্টিক সি। এই যে এটা হচ্ছে নর্থ সি, এটা তো ইংলিশ চ্যানেল, এটা সংযুক্ত করেছে এখান থেকে। এই যে ইংলিশ চ্যানেলের মধ্য দিয়ে এসে আটলান্টিক মহাসাগরে প্রবেশ করবে। তাহলে আটলান্টিক মহাসাগরকে এবং নর্থ সি কে বা উত্তর সাগরকে হচ্ছে সংযুক্ত করার কাজটাই করেছে হচ্ছে এই ইংলিশ চ্যানেল। ইংলিশ চ্যানেল, এবং এখানে এই যে এই জায়গায় একটা আমি দাগ দিলাম, এই যে এখানে একটা দাগ দিয়েছি। এই এই- এই- এই পথটা আবার কিন্তু একটু সংকীর্ণ তুলনামূলক ভাবে। এখানে আবার আরেকটা ছোট্ট একটা প্রণালী আছে, এই প্রণালীটার নাম হচ্ছে ডোভার প্রণালী। ডোভার প্রণালী, ডোভার প্রণালী। তো এই যে ইংল্যান্ডের এই এখানে যে অঞ্চল, এটা এই জায়গাটার নাম হচ্ছে এই ডোভার। এই ডোভারের নাম অনুসারে এই প্রণালীর নামকরণ করা হয়েছে ডোভার প্রণালী। এই ডোভার প্রণালীও কিন্তু ইংলিশ চ্যানেল যেমন ইংল্যান্ডকে এবং ফ্রান্সকে পৃথক করেছে, এই ডোভার প্রণালীটাও ফ্রান্সকে ইংল্যান্ড থেকে পৃথক করেছে। এখানে যেহেতু খুবই সরু এবং প্রস্থ খুবই কম, দূরত্ব অনেক কম, এটার নিচ দিয়ে কিন্তু টানেল রয়েছে, সড়ক রয়েছে এবং রেলপথ রয়েছে এটার মধ্যে দিয়ে। এবং এই টানেল দিয়ে প্রতিদিন অন্তত 50 থেকে 55 হাজার মানুষ যাতায়াত করে ইউরোপ থেকে। এই যে ইংল্যান্ড থেকে ফ্রান্সে আসে, ফ্রান্স দিয়ে আবার অন্যান্য দেশে যায়, আবার দিন শেষে কিন্তু এই টানেলের মধ্য দিয়ে ইংল্যান্ডে চলে যায়। তো যাতায়াতের জন্য এই ডোভার প্রণালীটা অনেক গুরুত্বপূর্ণ। এবং ভূ রাজনৈতিক ভাবে ইংলিশ চ্যানেল অনেক বেশি গুরুত্ব বহন করে। তো এটা নিয়ে বিস্তারিত আমি নেক্সট ক্লাসে আলোচনা করব। ডোভার প্রণালী, নর্থ সি এবং ইংলিশ চ্যানেল কিসের জন্য বিশ্ব অর্থনীতিতে, ভূ রাজনীতির ক্ষেত্রে গুরুত্বপূর্ণ, নেক্সট ক্লাসে আমি আলোচনা করব। আজকের ক্লাসে এই পর্যন্তই। যদি কারো এই ক্লাস নিয়ে কোনো প্রশ্ন থাকে করতে পারেন এখন, না হলে ক্লাস শেষ করব। কেউ কিছু বলবেন? আচ্ছা, ঠিক আছে, তাহলে আজকের মতো এখানেই ক্লাস শেষ করলাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ম্যাম।